দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। নির্বাচনে এগিয়ে আসার সাথে সাথে বদলে যাচ্ছে দেশের রাজনৈতিক সমীকরণ। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে যেখানে একতাবদ্ধ ছিল বিএনপি ও জামাত, নির্বাচন সামনে রেখে দল দুটো এখন বিরোধী অবস্থানে। আর ভিন্ন দাবি নিয়ে মাঠে নতুন দল এনসিপি। বিশ্লেষকরা বলছেন, নতুন বাস্তবতায় জাতীয় নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার ইস্যুতে দলগুলো ছাড় না দিলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। নির্বাচন যত কাছে আসছে ততই বদলে যাচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের দাবিতে 3 দিনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত। যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি। দীর্ঘদিনের শরিক বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব ক্রমশ স্পষ্ট হওয়ার পাশাপাশি ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে আনতে বাড়ছে তৎপরতা। এমন বাস্তবতায় নতুন রাজনৈতিক সমীকরণের আভাস দেখছেন বিশ্লেষকরা। ডাকসু এবং জাকসু দুটোতেই হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের বেশ ল্যান্ডস্লাইড একটা ভিক্টরি হওয়ার পরে জামাতের আন্দোলন এবং জামাত বেশ কিছু ব্যাপারে বেশ কঠোর অবস্থানে যাচ্ছে। একটা কনস্টিটিউশনাল প্রভিশনাল অর্ডার যেটা, সেইটাও হচ্ছে গিয়ে তারা প্রপোজ করেছে। যুগপথভাবে কিভাবে আন্দোলন করা যায় সেটা নিয়ে কাজকর্ম করছে। এবং একই সাথে যেটা পরিষ্কার যে জামাত তার যেই দাবিগুলো আছে, সে লোয়ার হাউসে পিআরের কথা বলছে, তার হচ্ছে জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তার দাবি দেওয়ার ব্যাপার আছে। এই জিনিসপত্রগুলোকে নিয়ে সে খুব ভালোভাবে পুশ করবে বলে, মানে একটা বড় ধাক্কা সে দেওয়ার চেষ্টা করবে বলে মনে হচ্ছে। বিশ্লেষকদের মতে রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দর কষাকষি চলছে তার যৌক্তিক সমাধান জরুরি। নিজেদের দাবির পক্ষে দলগুলো অনড় অবস্থানে থাকলে দেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে বলে মত তাদের। আমি মনে করি এতে সবচেয়ে দেশ ক্ষতিগ্রস্ত হবে এবং যেটা দায় সবাইকে নিতে হবে। তখন জামাতও রেসপন্সিবল হবে এর জন্য, বিএনপিও রেসপন্সিবল হবে, সকল দলই রেসপন্সিবল হবে। আমাদের নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন বা ঝুঁকি সৃষ্টি হতে পারে, এরকম আলোচিত হচ্ছে। আমি মনে করি যে এটি সাধারণ মানুষ যেরকম আমাদের রাজনৈতিক দলগুলো তার চেয়ে অনেক বেশি উপলব্ধি করবেন। কারো কারো আশঙ্কা রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়লে সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। আমরা 1-11-র মতো কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে আবার যাই কিনা সেটাকেও ইনস্টিগেট করার একটা চেষ্টা হবে। আর নির্বাচনটাকে যদি পেছাতে থাকে তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বাইরে, এবং এই যে সিচুয়েশনটা সেনাবাহিনী যে খুব এনজয় করছে সেরকমও না, তাদেরও ধৈর্যের একটা ব্যাপার আছে। সো আপনি যদি তাদের উপরে প্রেশার ক্রিয়েট করতে থাকেন, পুরো জিনিসটাই কোনোভাবে হচ্ছে কি একটা ভালো কোনো সলিউশনের দিকে বা সমাধানের দিকে যাচ্ছে না, বরং সমস্যা আরো বাড়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হলে অস্থিতিশীলতা কমে আসবে বলে আশা করেন এই 3 বিশ্লেষক। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কিছু আসন বেশি পেতে কেউ পিআর পদ্ধতি চাইলে পরিণতি হতে পারে ভয়ঙ্কর, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন বানচাল করতে রাজপথে কর্মসূচি দিয়েছে কয়েকটি দল। রাজধানীতে আজ নিজ নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। পিআর পদ্ধতিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, জাতীয় পার্টি ও 14 দলের উপর নিষেধাজ্ঞা সহ কয়েকটি দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ বেশ কটি দল। এমন পরিস্থিতি নিয়ে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের বাস্তবতায় পিআর পদ্ধতিতে নির্বাচন যৌক্তিক নয়। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার টেবিলে পিআর স্থান পায়নি। বলেন, পিআরের দাবির আড়ালে ভিন্ন উদ্দেশ্য থাকলে মাসুল দিতে হবে সবাইকে। রাজনৈতিক উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদের বাকি প্রস্তাবগুলো নির্বাচনের আগেই বাস্তবায়ন করলে বিএনপির কোনো আপত্তি নেই। তবে রাজপথের কর্মসূচির কারণে নির্বাচন পিছিয়ে গেলে তা দেশের জন্য ক্ষতি ডেকে আনবে বলেন এই বিএনপি নেতা। যদি আমরা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে এই আশঙ্কাগুলো একদম উড়িয়ে দেওয়া যায় না। সেই ক্ষেত্রে
আমরা বলেছি শুধু জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। তবে আমরা দেশকে সেই দিকে নিয়ে যেতে পারি না এবং আশা করি এই জাতি সেটা বুঝবে, আমরা সবাই বুঝবো। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় পার্টি ও 14 দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের বিপক্ষে বিএনপি, তবে আদালতের মাধ্যমে এই দলগুলো নিষিদ্ধ হলে সমর্থন থাকবে। নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। এদিকে বনানীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতে কয়েকটি দল রাজপথে কর্মসূচি দিয়েছে। তারা নিজেরা তো মনে করে, বোঝাই যাচ্ছে যে তারা জনগণের রায় পাবে না, সুতরাং পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। এসব দলের কর্মসূচির বিপরীতে বিএনপি পাল্টা কর্মসূচি দেবে না, বরং ৩১ দফার আলোকে জনগণের কাছে যাবে বলেন এই জ্যেষ্ঠ বিএনপি নেতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে জামায়াত ইসলামী। মঙ্গলবার গুলশানে ইইউ দূতাবাসে এই বৈঠক হয়। পরে জামায়াতের আমির জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। আমাদের সাথে ওদের খুব সাহায্যপূর্ণ আলোচনা হয়েছে, বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে অবস্থা আছে সেটি, ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে, নির্বাচন সুষ্ঠু কি হবে কিনা, কিভাবে হবে, এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে। আমরা বলেছি যে বাংলাদেশে 54 বছর পরে একটা পরিবর্তনের বিশেষ অপরচুনিটি এখানে আসছে। আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য আমরা সকলেই আন্তরিক এবং সচেষ্ট। প্রথমবারের মতো ট্রাইব্যুনালে এসে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার দাবি জানালেন গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। আশা করেন দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ন্যায় বিচার পাবে দেশের মানুষ। অন্যদিকে সাক্ষ্য দিতে এসে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, গণহত্যার সরাসরি নির্দেশ দেন শেখ হাসিনা। 2024-এর জুলাই আগস্ট নাহিদ ইসলামের নেতৃত্বে কোটা বিরোধী আন্দোলন শেষমেশ রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। প্রকাশ্যে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী, হতাহত হয় অসংখ্য ছাত্র জনতা, গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার। চলছে সেই হত্যাকাণ্ডের বিচার। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে মঙ্গলবার প্রথমবারের মতো ট্রাইব্যুনালে আসেন আন্দোলনের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। সাক্ষ্য গ্রহণ না হলেও গণমাধ্যমের মুখোমুখি এনসিপি আহ্বায়ক। বিচারে হাসিনা দণ্ডিত হলে তাকে ফেরানোর জোর দাবি জানান নাহিদ। এই মামলার যদি রায় হয়ে যায়, তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। পরের নির্বাচিত সরকার যেন এই বিচার প্রক্রিয়া চালু রাখে সেই দাবি জানান তিনি। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। এর আগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে সকালে ট্রাইব্যুনালে আসেন সম্পাদক মাহমুদুর রহমান। অভ্যুত্থানে 1400 হত্যা আর 20,000-এরও বেশি আহত হওয়া ছাত্র জনতার পরিণতির জন্য দায়ীদের বিচার নিশ্চিতের দাবি করেন তিনি। শেখ হাসিনা নিজে বলেছিলেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে হত্যা করো এবং তাদের লাশ গুম করো। এখন যখন কাউকে বলতে শুনি যে আগেই ভালো ছিল, এত তাড়াতাড়ি তারা এই দানবদের কাহিনী ভুলে গেছে বাংলাদেশের জনগণ। সাক্ষ্যে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হত্যাযজ্ঞের পর বিশ্বজুড়ে রব ওঠে নেভার অ্যাগেইন। ঠিক তেমন করেই হাসিনার ফ্যাসিস্ট শাসনামল আর কোনোদিন ফিরে না আসুক এমন প্রত্যাশা করেন তিনি। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে বুধবারও জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী। দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সব ধর্মের মানুষ মুক্তভাবে ধর্মীয় উৎসব পালন করবে, যেখানে নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন পড়বে না, এমন একটা রাষ্ট্র চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান তিনি। বলেন, রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। নিজেরা বিভক্ত হলে জাতি ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। সময়ে আমি নিজেকে সৃষ্টি করি।
নিজেরা বিভক্ত হয়ে গেলে, ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে গেলাম। আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না। আমাদের তরুণরা জেগেছে, আমাদের মানুষ জেগেছে। আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, সেটাই নিশ্চিত করতে চাই। তা না হলে এত রক্তপাতের, এত আত্মত্যাগের কি ফল পেলাম? আমাদের ছেলে মেয়েরা 24শে জুলাই যে অসাধ্য সাধন করেছে, তাদের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া। এখানে সব নাগরিক সমান সুযোগ পাবে। আমাদের ছেলে মেয়েরা সে যে ঘরে জন্মগ্রহণ করুক না কেন, সে ছেলে হোক আর মেয়ে হোক, সবাই নাগরিকের সমান সুবিধা পাবে। দাবি পূরণের আশ্বাসে মহাসড়ক অবরোধ স্থগিত করলেন ফরিদপুরের ভাঙ্গাবাসী। ফরিদপুর 4 আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে জেলা প্রশাসন। এতে আশ্বস্ত হয়েছেন বিক্ষোভকারীরা। দাবি পূরণ না হলে রোববার থেকে লাগাতার কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ফরিদপুর 4 সংসদীয় আসনের পুরনো সীমানা বহালের প্রতিবাদে গত 1 সপ্তাহ ধরে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। তাদের বিক্ষোভ সোমবার দুপুরে সহিংস রূপ নেয়। ভাঙা থানা ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘটে হামলা ভাঙচুরের ঘটনা। আগুন দেয়া হয় উপজেলা অফিসার্স ক্লাবেও। সহিংসতার পর নির্বাচন কমিশনার বরাবর চিঠি পাঠান ফরিদপুরের জেলা প্রশাসক। এতে আশ্বস্ত হয়ে মঙ্গলবার ভোর থেকে চলা অবরোধ সকাল 9:30টায় প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। স্বাভাবিক হয় যান চলাচল। আমরা আগামী শনিবার পর্যন্ত আমাদের এই স্থগিত আদেশ বলবৎ থাকবে। আগামী রোববারের মধ্যে যদি আমরা চলমান সমস্যার যদি সমাধান পাই, তাহলে আমরা আন্দোলনকারী হিসেবে থাকতে পারবো না। বিক্ষোভকারীরা জানান, দাবি না মানা হলে আবারও রাজপথে নামবেন তারা। আমাদের 2 দিনের ভিতরে একটা সমাধান দিবে, এই জন্য আমরা আন্দোলন উঠে নিয়ে গেছি রাস্তা থেকে। ডিসি সাহেবের কাছে খুবই একটা আবেদন, চিঠি দিয়ে আপনি দ্রুত এটা সমাধান করে দেন। এদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চান জেলা প্রশাসক। আর সহিংসতার ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এই বাঙ্গাবাসীকে আমরা বলতে চাই যে তাদের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এছাড়া একটি রিট আদালতে আছে শুনানির জন্য। সেই পর্যন্ত তারা যেন অপেক্ষা করে, যেন মানুষ সাধারণ ভাবে এবং স্বাভাবিকভাবে নিশ্চিন্তে নিরাপদে চলাচল করতে পারে, সেই ব্যবস্থার জন্য যা যা করা দরকার সেই পদক্ষেপগুলো আমরা। এছাড়া বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মঙ্গল ও বুধবারের অর্ধদিবস হরতাল প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। পরে মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলা ও উপজেলা নির্বাচন অফিস অবরোধ কর্মসূচি পালন করে সর্বদলীয় সমন্বিত কমিটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বেতন পান 17,000, অথচ ঢাকায় 5 তলা বাড়ি, ফ্ল্যাট, প্লট। গ্রামে গড়েছেন নামে বেনামে সম্পত্তি। ছেলে মেয়েদের পড়াচ্ছেন কানাডায়। তিনি কোনো মন্ত্রী, সচিব বা ব্যবসায়ী নন। বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এমন 3 ঝাড়ুদারের কথা। গেল 16 বছরে অন্য ঝাড়ুদারদের থেকে নেয়া চাঁদা ও রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় তারা বনেছেন কোটিপতি ঝাড়ুদার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝাড়ুদারদের দুর্নীতি নিয়ে মাসুদ সুমনের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। হাজারীবাগের গণকটলির 6 তলা আলিশান ভবনের 2 তলায় পরিবার নিয়ে বসবাস করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী আব্দুল লতিফ। এই ভবনের আরেকটি ফ্ল্যাটেরও মালিক তিনি। তার স্ত্রী একথা স্বীকারও করেন নিউজ 24 টিমের কাছে। আব্দুল লতিফ সাহেব কি হন আপনার? এই ফ্ল্যাট কত সালে কিনেছেন আপনারা? এটা কার নামে? আমি জানি আমার এটাই ফ্ল্যাট। যদিও ফ্ল্যাটের মালিকানার কথা পুরোপুরি অস্বীকার করেন আব্দুল লতিফ। গণকটলি লেন হাজারীবাগ, এখানে দুটি ফ্ল্যাট আছে আপনার? না। পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি জীবন শুরু করেছিলেন তিনি। গত 16 বছর ধরে স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 16 বছরে শুধু সংগঠনের সদস্যদের থেকে চাঁদা তুলেছেন প্রায় 17 কোটি টাকা।
সিটি কর্পোরেশনের কোয়ার্টার পাইয়ে দেওয়ার নামে ঝাড়ুদারদের কাছ থেকে 5 ভবনের মধ্যে একটি থেকেই তুলেছেন 48 লাখ টাকা। এছাড়াও গণকটুলির 2টি ফ্ল্যাটের পাশাপাশি কুমিল্লার হোমনার চরের গাঁও দক্ষিণ বাড়িতে রয়েছে অঢেল সম্পত্তি। সেখানে পৌরসভা মার্কেটে কসমেটিক্সের দোকান ও ফার্মেসির মালিক তিনি। ছেলেকে পাঠিয়েছেন কানাডায়। শুধু লতিফ নয়, এই আলাদিনের চেরাগের ক্ষমতায় আরও কোটি কোটি টাকার মালিক হয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। স্ক্যাভেঞ্জার্সের সহসভাপতি আব্দুল জলিল, তিনিও ঢাকা দক্ষিণ সিটির ঝাড়ুদার। 2025 সালের ফেব্রুয়ারির আগ পর্যন্ত বেতন পেতেন মাসে 17,250 টাকা। রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগে এই 3তলা ভবনের মালিক তিনি। সহকর্মীদের দাবি, কামরাঙ্গী চরেও রয়েছে আরো সম্পত্তি। আপনি যদি আমার ব্যাপারে কোনো কিছু জানতে তাহলে আমার বিভাগের কথা আছে, আপনার পারিবারিক কথা বলবেন। ঢাকায় আপনার কি কি সম্পত্তি আছে? আমি এখন কথা বলতে পারছি না। আমি আপনাকে লতিফ ও জলিলি নন, কোটিপতি ঝাড়ুদারের তালিকায় আছেন আরো 11 জন। হাজারীবাগের গণকটুলির 37/7 নম্বর এ বাড়ির 16টি ফ্ল্যাটের 11টির মালিক তারা। সহকর্মীরা জানান, এসব ঝাড়ুদারদের বেশিরভাগই তাদের দায়িত্ব ঝাড়ু দেওয়ার কাজটি নিজেরা না করে করান অন্য মানুষ দিয়ে। আপনি আমার যদি ছুটিতে রেখে আপনি অর্ধেক টাকা পান, আমি অর্ধেক টাকা পাই। কোম্পানি তো আর এটা জানতেছে না, এটা আপনারা আমার মতো, কিন্তু বেতন তো আমার অ্যাকাউন্টে ঠিক আছে। চাকরি কারা পাইতেছে, যার দরকার তারা পায় না, যাদের টাকা আছে তারাই চাকরি নিতে পারে। কেরানীগঞ্জের খোলামোড়া এলাকার এ 5তলা ভবনের মালিক এখলাসও সিটি কর্পোরেশনের ঝাড়ুদার। পাশেই নির্মাণাধীন এ ভবনেও শেয়ার রয়েছে তার। এরপরও কোয়ার্টারে ফ্ল্যাট দখল করে আছেন তিনি। শ্রমিকদের যখন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, সেখানে ইউনিয়ন নেতাদের রান্নাঘরটাও টাইলস বসানো। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করা এসব কোটিপতি ঝাড়ুদার নেতা এখন নিজেদের বিএনপি নেতা হিসেবে প্রতিষ্ঠা পাবার চেষ্টা করছেন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। রাকসু নির্বাচনে ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন নারী প্রার্থীরা। সাইবার বুলিং সহ বিভিন্ন হয়রানি মোকাবেলা করেই ভোটের লড়াইয়ে জয়ী হতে চান তারা। নির্বাচন কমিশনের দাবি, সাইবার বুলিং বন্ধ করতে এবং নারী প্রার্থীদের নিরাপত্তা বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মতিউর মর্তুজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাকসু নির্বাচনে ভোটের মাঠে অন্য প্রার্থীদের মতোই দাপিয়ে বেড়াচ্ছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক প্রার্থী আফরিন জাহান। নারী হিসেবে নয়, একজন যোগ্য প্রার্থী হিসেবে ভোটারদের মন জয় করে বিজয়ী হতে চান তিনি। তবে সাইবার বুলিং এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে উদ্বিগ্ন তিনি। এখানে উচ্ছ্বাসের চেয়ে বলবো একটা দায়বদ্ধতা। এটা হতে পারে নিজের প্রতি, নিজের বিবেকের প্রতি দায়বদ্ধতা, পরিবারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধতা। কারণ উচ্ছ্বাস জিনিসটা তো পরে, কারণ কাউকে না কাউকে তো হাল ধরতে হবে। শুধু আফরিনই নন, অন্য নারী প্রার্থীরাও নিজেদের যোগ্যতা যাচাই ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে সব প্রতিকূলতা ছাপিয়ে ভোটের মাঠে লড়াই করবেন তারা। রাষ্ট্র ইলেকশনে আমি নিজেকে একজন প্রার্থিতা ঘোষণা করে আমি খুবই উচ্ছ্বাস অনুভব করছি। প্রচারণা করছি, ভোটারদের কাছে যাচ্ছি। আমি সম্পাদক, মহিলা বিষয়ক পদপ্রার্থী। আমাদের কিন্তু খুব বেশি দিন প্রচারণার সময় না, মাত্র 10 দিন। আর সেই 10 দিন যেন আমরা প্রতিটা মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা যেন শৃঙ্খলাবদ্ধভাবে সব নিয়মবিধি মেনে, আচরণবিধি মেনে যেন আমরা প্রচারণাটা করি। নির্বাচন কমিশনের দাবি, সাইবার বুলিং প্রতিরোধ সহ নারী প্রার্থীদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা রয়েছে। নিরাপত্তার বিষয়টা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং আমরা ইতোমধ্যে পুলিশ প্রশাসন সহ সিভিল প্রশাসন সবার সাথে আমরা মিটিং করেছি এবং তারাও আমাদেরকে যথার্থভাবে সহায়তা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। এবারে রাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন 32 নারী প্রার্থী। এছাড়া চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর হল সংসদে 42 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নামে বরাদ্দ থাকা অর্থ ভুয়া বিলের মাধ্যমে আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। এদিকে 36 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজুকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। প্রতি বছর জেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় ক্রীড়া পরিদপ্তর, যেখানে 64 জেলায় মোট 2 কোটি 24 লাখ টাকা বরাদ্দ দেয় সংস্থাটি। অভিযোগ, দীর্ঘদিন ধরে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করে আসছে একটি চক্র।
এমন অভিযোগের ভিত্তিতে ক্রীড়া পরিদপ্তরে তথ্য সংগ্রহে যায় দুর্নীতি দমন কমিশন। এ সময় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায় সংস্থাটি। প্রতিটা জেলার জন্য বরাদ্দ থাকে 3,50,000। দেখা যাচ্ছে নিজেরা বিল ভাউচার করে দেন ওইভাবে একটা করে এরকম একটা অভিযোগ ছিল। রেকর্ডপত্র না পাওয়া অবধি আসলে বলা যাচ্ছে না, তবে এখানে অ্যানোমালাস দেখা যাচ্ছে। এদিকে 2024 সালের 5 আগস্টের পর পূর্বাচল নতুন শহর প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের বিস্তর অভিযোগ ওঠে রাজুকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। কয়েক মাসের অনুসন্ধান শেষে সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে 36 কোটি টাকার অবৈধ সম্পদ ও 177 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে দুদক। অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 36 কোটি টাকার বেশি সম্পদ অর্জন, ভোগ দখলে রাখা অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দিয়েছেন। এদিন 19 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নর্দার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ 7 ট্রাস্টির বিরুদ্ধে মামলা হয়েছে। বিলবোর্ড স্থাপনে 25 কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল সহ 6 জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার রাজধানীতে অভিযান চালিয়ে স্বাধীন মিয়া নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুন অর রশিদ। বলেন, আসন্ন 47তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিগত 6 মাস ধরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছিল একটি চক্র। পরে চক্রটির এক সদস্যকে গ্রেপ্তার করে ডিবি। এই চক্রের সাথে কোনো পক্ষ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। প্রশ্নপত্র দিবে বলে সে তার ফেসবুকে পোস্ট করে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সে ওই প্রতারক চক্র ওদের কাছ থেকে যারা প্রশ্নপত্র নিতে চায় তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দিচ্ছে। এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে শুল্ক কমানোয় জোর দেয়া হচ্ছে, এমনটি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই কথা জানান অর্থ উপদেষ্টা। জানান, যুক্তরাষ্ট্র থেকে গম, এলএনজি সহ আমদানি বাড়ালে খরচ বাড়বে, কিন্তু ভোক্তার ওপর এর প্রভাব পড়বে না, কারণ সরকার এক্ষেত্রে ভর্তুকি দেবে। উপদেষ্টা বলেন, এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক বাজার বিবেচনা করে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রতিষ্ঠান দেখে নয়। হবে আপনার যেমন আমরা গম ব্যাপারে বলেছি, আমাদের বলে একটু বেশি হবে কিন্তু কোয়ালিটিটা একটু বেটার, প্লাস আর একটু সার্ভিস হিসেবে যদি আমরা দেখি যে আমাদের ট্যারিফটাতে আমরা অ্যাভয়েড করতে ডিফিসিটটা আমাদের কিছুটা দেশে লাগবে। নতুন শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি প্রায় 14% কমতে পারে। এতে দেশটির রপ্তানি বাজার প্রায় $10 বিলিয়ন ছোট হয়ে যাবে। মঙ্গলবার সিডাপ মিলনায়তনে এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশের পথে। এই উত্তরণ যেমন সম্ভাবনার দুয়ার খুলছে, তেমনি তৈরি করছে নতুন সংজ্ঞাও। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের নীতির ফলে বাংলাদেশের রপ্তানি খাতের উপর পড়তে পারে বাড়তি চাপ। গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড বলছে, মার্কিন শুল্কের প্রভাবে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হবে। এই অবস্থায় প্রতিদ্বন্দ্বী দেশগুলো দাম কমিয়ে বাজার দখলের চেষ্টা করবে। ট্যারিফের ইম্প্যাক্টটা পুরোপুরি বুঝতে হয়তো আরেকটু সময় লাগবে, কিন্তু আমরা মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ইনফ্লেশন বাড়বে। রেসিপ্রোকাল ট্যারিফের আগে ইউএস 80 থেকে $84 বিলিয়ন রেডিমেড গার্মেন্টস আমদানি করছিল। এখন যদি তাদের 12% আমদানি ফল করে রেডিমেড গার্মেন্টসের, তাহলে রেডিমেড গার্মেন্টসের টোটাল আমদানি প্রায় $10 বিলিয়ন মতো কিন্তু কমে যাবে। বাণিজ্য সচিব বলে, এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর চেষ্টা করছে সরকার, তবে আশাবাদী হবার সুযোগ কম। এই যে যারা বিরোধিতা করছে তাদের দিক থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করতেছি, সেটা তারা বিরোধিতা না করে। তবে যে হোপ জন্মানোটা উচিত হবে না, আমরা একটা চেষ্টা করছি যে আপনার ধীরে ধীরে অগ্রসর হয়ে এলডিসি গ্র্যাজুয়েশন যদি আমরা 3 বছর যে পার করতে পারি, তাহলে সেটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো হবে।
বক্তারা বলেন এলডিসি সুবিধা হারানোর পর যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত প্রবেশাধিকার না থাকলে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা কমে যেতে পারে। এতে পোশাক সহ বিভিন্ন খাত হুমকির মুখে পড়বে। আরো আগে আমাদের মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।